আমি নিচে থেকে দেখেছি ক্যামেরায়, খুব সুন্দর করে তোমাদের সবার সঙ্গে শেয়ার করেছে না? খুব ভালো লাগছে না? ফাদার তপনের উপদেশ শুনলে মনে হয় যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই, কোনো ক্লান্তি নাই, ঠিক তাই না? কি বসে দেখতে মন চায় না? অভিযোগ না করে কম কথা শুনতে চাই নাকি? আচ্ছা, যাই হোক, সবাই সবাই ভালোবাসে না। আজকে যে কথা আসছে খ্রিস্টীয় মূল্যবোধ, যে খ্রিস্ট স্বয়ং পিতা ঈশ্বরের মহিমায় মানুষ রূপে পৃথিবীতে আসলেন, যিনি প্রভু হয়ে মানুষ রূপে পৃথিবীতে এসে মানুষের পাপকে তার রক্তের বিনিময়ে মুক্ত করলেন, যিনি সুন্দর একটা জীবন ব্যবস্থা সারা পৃথিবীতে দিয়ে গিয়েছেন, যিনি তার জীবনকে মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন, নিষ্পাপ হয়েও যিনি ক্রুশে প্রাণত্যাগ করেছেন, তাকেও তো অনেকে ভালোবাসে নাই, ঠিক তাই না? যদি ভালোবাসতো তাহলে তার সম্প্রদায়ের মানুষ, তার জাতের মানুষ, সেই ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করত না। তো কাজেই সবাই সবার কাছে ভালো হবে না, এটি একটা স্বাভাবিক বিষয়, আমাদেরকে মানতে হবে। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, আমরা সবাই এখানে খ্রিস্টীয় বিশ্বাসী ভক্ত জনগণ। আমাদের জীবনের শুরুতেই কি প্রথম জন্মের পর কি দেওয়া হয়? অবগাহন, বাপ্তিস্ম দেওয়া হয় না? মানে খ্রিস্টিতে দীক্ষিত করা হয়। তারপর আস্তে আস্তে খ্রিস্টীয় জীবনের যে 7টি রয়েছে, আমাদের কি বলে এটা, সাক্রামেন্ট রয়েছে, দীক্ষা, সেগুলো দেওয়া হয়। তারপর আমরা একটা পূর্ণ খ্রিস্টান হিসাবে আমাদেরকে যোগ্য বলে গড়ে তুলতে চেষ্টা করি। সবার জীবনে তো তাই হয়েছে না? সবাই হস্তার্পণ মতো নিয়েছে না? বিয়েটা বাদ আছে অনেকে, নাকি অনেকে করে ফেলছ? ম্যাক্সিমামই বাদ আছে, জানা আছে। এটা হইলে সাক্রামেন্ট পূর্ণ হয়ে যায়। তো একটা সাক্রামেন্ট, 7টা সাক্রামেন্ট তো সবাই পায় না, পন্থীলাপন অনেকে পায় না, তাই না? আবার অনেকে পেয়েও যায়। আবার যাজক বরণ আর বিবাহ দুইটা একত্র হয় না। তো এরকম 7টা সাক্রামেন্ট নেওয়ার মতো ভাগ্য আমাদের কারো নাই, 2-1 হয়েছে কিনা আমি জানি না। তো যাই হোক, আমরা খ্রিস্টীয় মূল্যবোধের কথা বলছি। খ্রিস্টীয় মূল্যবোধ সম্বন্ধে আমার আর ব্যাখ্যা করার কিছু নাই। আমি মনে করি খ্রিস্ট আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, কি আদর্শ দিয়েছেন, সেটাই যদি আমরা মেনে চলতে পারি, আমাদের জীবন ব্যবস্থায়, আমাদের কর্মে, আমাদের কথাবার্তায়, আমাদের আচার আচরণে, আমাদের ব্যক্তি জীবন ঘটনে, পারিবারিক জীবন ঘটনে, সমাজ জীবন ঘটনে, সামাজিক একটি দায়িত্ব বোধ থেকে আমরা যদি সবকিছু সঠিক মতো আমরা পালন করতে পারি, তাহলে খ্রিস্টীয় মূল্যবোধ অটোমেটিক্যালি আমাদের মধ্যে এসে যায়। তো খ্রিস্টীয় মূল্যবোধ কি সবাই আমরা বুঝি না? প্রথমত একজন ভালো মানুষ হতে হবে, কাউকে কারো প্রতি অন্যায় করা যাবে না, কেউ অন্যায় করলে তাকে ক্ষমা করতে হবে। আবার ক্ষমা কতবার করতে হবে সেটা বলা আছে না? ভালোবাসতে হবে, রোগীদের পাশে দাঁড়াতে হবে, যাদের মানুষ ঘৃণা করে তাদেরকে বুকে টেনে নিতে হবে। অর্থাৎ একটি বিশেষ শ্রেণীর মানুষকে বিশেষভাবে ভালোবেসে আমাদের জীবন ব্যবস্থার সঙ্গে যদি সম্পৃক্ত করতে পারি, তাহলে খ্রিস্টীয় জীবনের আদর্শ আমাদের জন্য অনেকটাই বাস্তব হয়ে ওঠে। তো যাই হোক, আজকে বাংলাদেশের একটা নতুন প্রেক্ষাপট, ছাত্র জনতার একটি বিপ্লব আমরা দেখেছি না?
আমি আরো কয়েকটা যুব সেমিনারে বলেছি যে আমাদের দেশের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে নিশ্চয়ই সবাই এক বাক্যে আমরা একমত হব যে যুব শক্তি, যুবকগণ, যুব সম্প্রদায় একটি দেশের জন্য, একটি সমাজের জন্য, একটা পরিবার পর্যন্ত কত সফলতা এনে দিতে পারে। দেশের ইতিহাস বিবেচনায় এদেশে যত আন্দোলন হয়েছে বাংলাদেশের স্বার্থে, প্রত্যেকটি আন্দোলনই যুব সমাজের ভূমিকা অনস্বীকার্য। 69-এর গণ আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এবার 2024-এর ছাত্র জনতার বিপ্লব, সবকিছুর মধ্যেই যুব সমাজের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, অর্জন করেছিল আমাদের সেই স্বাধীনতা। যুবকরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, এনে দিয়েছে মাতৃভাষা। যুবকরা আবার, ছাত্ররা আবার এবার তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশে নতুন বিপ্লব করেছে। হয়েছে একটি নতুন সূচনা, একটি সংস্কারের সূচনা, নতুন সূর্যের একটি উদয়। আমরা সকলেই প্রত্যাশা করছি যে আমাদের দেশ, জাতি, আমরা সবাই নতুনভাবে গড়ে উঠব, নতুনভাবে দেশটি পরিচালিত হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা নতুন একটি সুন্দর বাংলাদেশ পাবে। সেজন্য সরকার, আমাদের দেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সারা বিশ্বনন্দিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পরিষদের অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের এই দেশের কল্যাণে। আমরা তাদেরকেও আজকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা খ্রিস্টান বা খ্রিস্টীয় প্রতিষ্ঠানগুলোর কথা বলি, যে কথাগুলো বাপ্পি একটু বলে গিয়েছে, আমরা দেশে মাত্র 0.00 পরে বোধ হয় 3-0, না? আগে 5-0 ছিল, এখন 3-0। এত অল্প সংখ্যক লোক, জনগণ, আমরা বিশাল একটা জনগোষ্ঠীর সঙ্গে থাকি। দেশে প্রায় 18 কোটি মানুষ, সেখানে আমরা 50 লাখেরও নিচে। এই যে আমরা ক্ষুদ্র সমাজ হয়েও এদেশে আমাদের যে বিচরণ, আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে প্রাতিষ্ঠানিক অর্জন, যা দিয়ে আমরা সারা দেশের মানুষের সঙ্গে কাজ করছি, আর তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, না? প্রত্যেকটা মিশনারি স্কুল বাংলাদেশ অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষাদান করে যাচ্ছে। প্রত্যেকটি মিশনারি স্কুলে যে ছাত্রীগুলো পড়াশোনা করে, এদের লাইফস্টাইল, এদের কর্মজীবন, এদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন নিশ্চয়ই একটু ব্যতিক্রম হয়। কেন? কারণ ওই ছাত্র জীবন থেকেই ওই প্রতিষ্ঠানগুলোতে একটি সুন্দর গঠন দেওয়া হয়। আর ওই যে ঘটনটা তার সারা জীবনের জন্য একটি পাথেয় হয়ে কাজ করে। শিক্ষার পাশাপাশি তার জীবনকে গঠনের একটি সুন্দর শিক্ষা পায়। আর এই জন্যই মিশনারি স্কুলগুলোতে ভর্তির হিড়িক পড়ে যায়। ভালো ভালো বাবা মারা সবসময় চিন্তা করেন, মিশনারি স্কুলে আমার ছেলেটা বা মেয়েটাকে পড়াতে পারলে ওর জন্য অন্তত আমাকে ভাবতে হবে না, ঠিক তাই না? কিন্তু আমরা অনেকে কি করি, খ্রিস্টান হয়েও আমরা কিন্তু স্কুলগুলোতে পড়েও আমরা অনেক সময় ওদের সঙ্গে টিকিয়ে থাকতে পারি না, বা আমরা সেই চেষ্টাটা অবহেলা করি। কি ঠিক না কথাটা? আমরা যদি সবাই খ্রিস্টান সমাজের মানুষ যারা এই সমস্ত মিশনারি স্কুলে পড়াশোনা করেছে, তারা যদি সঠিকভাবে অন্যদের মতো নিজেদেরকে গড়ে তুলতো, পড়াশোনায়
যোগ্য করে তুলতো, তাহলে অনেক সচিব, অনেক বড় বড় আমলা আমাদের খ্রিস্টান সমাজ থেকে থাকতো, কি ঠিক তাই না? কিন্তু সে পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা চায় না। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। তাই মনে করি আজকের এই সভায় যারা পড়াশোনা করছো, আমার একটা আহ্বান যে সবাই ওই লেভেল একটা চিন্তা করতে হবে। আমাদের সমাজের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যদি সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকতে না পারে, তাহলে কিন্তু আমাদের অনেক অর্জনই তেমন সফলতা পাবে না, বা আমরাও টিকে থাকার জন্য যে সহায়ক সাপোর্ট গুলো রয়েছে, সহায়ক শক্তিগুলো রয়েছে, সেইগুলো আমরা এনজয় করতে পারবো না। সেজন্য আমার একটা আহ্বান আজকে সকলের প্রতি, যে একটা লক্ষ্য নিয়ে, যে আমরা শুধু ডিগ্রি পর্যন্ত পড়লাম, মাস্টার্স পর্যন্ত পাস করলাম, তারপরে এনজিওতে চাকরি করলাম, বিভিন্ন আমাদের সমবায় প্রতিষ্ঠানগুলো চাকরি করলাম, অথবা বিদেশে পাড়ি দিলাম, ওই চিন্তাটা না করে আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমি একদিন এই দেশের একজন সচিব হব। এই লক্ষ্য নিয়ে এগুলে আমাদের সমাজ, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা, তাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা হবে এবং খ্রিস্টান সম্প্রদায়ের জন্য একটি সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। আমাদের হাসপাতালগুলো যেগুলো রয়েছে না, আমরা হাসপাতালের কথা চিন্তা করলেই মনে হয় যে আমাদের হলি ফ্যামিলি হাসপাতালটা যখন থাকতো কত ভালো হতো, কিন্তু হারিয়ে ফেললাম আমরা। কাদের জন্য হারালাম? অন্য কারোর জন্য না, আমাদের নিজেদের অদক্ষতার কারণে, আমাদের নিজেদের অব্যবস্থাপনার কারণে, আমাদের নিজেদের মানে লোভ লালসার চরিতার্থ করার জন্য আমরা এই হলি ফ্যামিলি হাসপাতাল ধরে রাখতে পারি নাই। সিস্টাররা যখন এই হাসপাতাল পরিচালনা করত, এই পরিচালনার ম্যাক্সিমাম বড় বড় দায়িত্বে কিন্তু আমাদের খ্রিস্টান লোকজন ছিল। কিন্তু একটি সময় হলি এই ছেলের তোমার শোনো, মনোযোগ দেয়া, একটা সময় তারা বিরক্ত হয়ে গেল, তারা হাসপাতাল ছেড়ে দিবে। কার কাছে দিবে? ওই সময় মন্ডলীর সামর্থ্য নেই। এখন যেমন মন্ডলী একটা স্টেবল অবস্থায় আছে, যে কোনো একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারে, তখন কিন্তু এরকম অবস্থাটা ছিল না স্বাধীনতার ঠিক পরপর। সেজন্য হাসপাতালটাকে রেড ক্রিসেন্টে দিয়ে দেওয়া হলো। আজকে যেটা রেড ক্রস হাসপাতাল, না রেড ক্রসে দেওয়া হলো, এখন রেড ক্রিসেন্ট। তেমনি ভাবে আমাদের একটাই মাত্র প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানে আমরা সাধারণ খ্রিস্ট ভক্তগণ অংশীদারিত্ব নিয়ে আমরা আমাদের জীবন মানের পরিবর্তন ঘটাতে পারি, উন্নয়ন ঘটাতে পারি, যেটার অংশীদারিত্ব হয়ে আমরা নিশ্চিতভাবে থাকতে পারি। আর সেই প্রতিষ্ঠানে হলো আমাদের কি প্রতিষ্ঠান? সমবায়ের প্রতিষ্ঠান, ঠিক না? প্রত্যেকটা কি সবাই কি সদস্য না? না হলেও যার যার মিশনে বাবা মা ভাইয়েরা সদস্য আছে। প্রত্যেকটা ক্রেডিট ইউনিয়ন বা সমবায় প্রতিষ্ঠান আমাদের বিপদের বন্ধু, আমাদের দুঃসময়ের একটি সহায়ক বন্ধু হিসাবে, সাপোর্ট হিসাবে এই সমবায় আমাদের পাশে থাকে। আর খ্রিস্টান জনগণের, খ্রিস্টীয় জনগোষ্ঠীর যে ক্রেডিট ইউনিয়ন বা সমবায়, এটা বাংলাদেশে অন্যান্য বড় বড় সম্প্রদায়ের চেয়ে আমাদের খ্রিস্টান ক্রেডিট ইউনিয়নগুলো বা সমবায়গুলো অনেক প্রশংসা অর্জন করেছে। প্রত্যেক বছর কোনো না কোনো দুই একটা প্রতিষ্ঠান আমরা খ্রিস্টান ক্রেডিট ইউনিয়নগুলো বা সমবায় প্রতিষ্ঠানগুলো সমবায় পুরস্কারে ভূষিত হয়। এর মানেই হচ্ছে যে আমরা অল্প সংখ্যক সমবায় সমিতি হয়েও এদেশে 35টি বিষয়ের উপরে, যেখানে প্রায় 1.5 কোটি লোক এই সমবায় অঙ্গনে কাজ করছে বা অন্তর্ভুক্ত রয়েছে, তাদের সঙ্গে থেকে আমরা জাতীয় পুরস্কার অর্জন করছি। এটা আমাদের জন্য বড় সাকসেস এবং একটা অহংকারের জায়গা। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের সারা দেশে ক্রেডিট ইউনিয়ন চলছে এবং এই হাউজিং সোসাইটিও সেই কনসেপ্ট থেকেই এটা প্রতিষ্ঠা লাভ করেছে। সবাই কি জানো তোমরা যে হাউজিং কবে প্রতিষ্ঠা হয়েছে? 1977-এর একটা ঐতিহাসিক দিন। কেমন দিনে? 1 বৈশাখ। বাঙালি জাতির জন্য একটি
আসলে নতুন বছর না, এটা একটা ঐতিহাসিক দিন, আমাদের আনন্দের দিন। সেদিন আমাদের হাউজিং সোসাইটি প্রতিষ্ঠা করে, তো যারা প্রতিষ্ঠা করেছেন সেই 27 জন ব্যক্তিত্ব তোমরা দেখবা ভোটে আছে, সেগুলো তাদেরকেও আজকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তো যাই হোক, এই হাউজিং সোসাইটির দীর্ঘ পথ চলায় আজকে যে হাউজিং এর অবস্থা, সেটা অনেকটা বাপ্পি সংক্ষেপে আলোচনা করেছে, আমি একটু করতে চাই। কারণ আজকে তোমরা যারা যুব সমাজ, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা আগামী দিনে নেতৃত্ব দিবে। আমার বয়স 61 পারে 62-তে পড়ে গেছে। সিরিয়াসলি আমি কি গোবেক করব, ফিরে যাবো হাউজিং থেকে। আবার আমার নেক্সট যারা আছে তারা আসবে, তারপরে আবার আসবে। পর্যায়ক্রমে নেতৃত্ব পরিবর্তন হবে এবং আস্তে আস্তে কি আজকে তোমরা যারা যুবক, তোমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে। হাউজিং বলো, ক্রেডিট বলো, অন্যান্য কোঅপারেটিভ বলো, প্রতিষ্ঠান বলো, গ্রাজুয়ালি এই দায়িত্বগুলো কিন্তু যুব সমাজের উপরেই বর্তাবে। আর সেজন্য তোমাদের এখন থেকেই এই সমস্ত প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা নেওয়া দরকার, জ্ঞাত থাকা দরকার। এটার ইতিহাস, এটার ঐতিহ্য, এটার বাস্তবতা, এটার সফলতা, এর ব্যর্থতা, এগুলো সবকিছুই উপলব্ধিতে থাকতে হবে, জ্ঞাত থাকতে হবে। তো যাই হোক, সবাই আমরা অবগত আছি যে 1977-এ এই প্রতিষ্ঠানটি 1 বৈশাখ প্রতিষ্ঠা পায়। তারপর আমি এর আগে 2003-এ একবার ডাইরেক্টর ছিলাম, 2006 থেকে 2009 পর্যন্ত ম্যানেজার ছিলাম। 2012-তে এসে আমি চেয়ারম্যান নির্বাচিত হলাম সবার ভালোবাসায়, ভোটে, বিপুল ভোটের ব্যবধানে দায়িত্ব পেয়েছি। আর যখন দায়িত্ব নিয়েছি, তোমাদেরকে একটু বলছি কারণ এখানে তোমরা তখন জানো অনেকেই, হ্যাঁ, 2012 সাল আর 2024 সাল মানে প্রায় এক যুগ আগের কথা। তখন হয়তো তোমরা অনেকেই মার কুলে নাকি বা হাঁটো গুড়গুড়াইয়া জানো না। তখন হাউজিং এর সদস্যের সংখ্যা ছিল মাত্র 5000+। সম্পদ এবং পরিসম্পদের পরিমাণ ছিল মাত্র 222 কোটি টাকা। 13টা অ্যাকাউন্টে টাকা ছিল মাত্র 30 লাখ। এর বিপরীতে দায় ছিল 15 কোটি টাকা, অর্থাৎ ঋণ মঞ্জুরি করে গেছে, বিভিন্ন ঠিকাদার পাওনাদারদের টাকা, ওডি, এই সবগুলো মিলে এই দায়টা ছিল। এর বিপরীতে ছিল মাত্র 30 লক্ষ টাকা। সে থেকে আমি দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠান থেকে ধীরে ধীরে মানুষের দোরগোড়ায় চলে গিয়েছি। আর 2012-র আগ পর্যন্ত, বিশেষ করে 2006 থেকে 2009, এই 3টি বৎসরে হাউজিং থেকে এমন ভাবে শোষণ করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, যেটার আদপান্ত একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এর আগেও দুর্নীতি হয়েছে কয়েকটা পিরিয়ডে, সেগুলো আমি আর এখন ব্যাখ্যা করতে চাই না। ইতিহাসে সাক্ষ্য দেবে কাদের কাদের সময় এই দুর্নীতি হয়েছে, যার জন্য মানুষের বিশ্বাস এবং আস্থা হাউজিং থেকে একেবারেই চলে গিয়েছে। অনেকে বক্তব্য দিয়েছেন যে হাউজিং এর সামনেটা গেলে তারা থুতু দিতেন। থুতুটা মানুষ কখন দেয়? যখন আর তাকে ভালো লাগে না এবং ঘৃণিত একটি জায়গায় বা নামে বা প্রতিষ্ঠানে পরিণত হয়, তখনই মানুষ থুতু মারে, ঠিক না? হাউজিং এর অবস্থা কিন্তু এরকম হয়েছে। অনেক বড় বড় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাধারণ সভায় সেগুলো বলেছে যে আমরা এক সময় হাউজিং এর সামনে গেলে থুতু দিতাম, কিন্তু তারাও আবার ফিরে এসেছে হাউজিং এ, আমানত রেখেছে, পুনরায় তারা আবার অংশগ্রহণ করছে বিভিন্ন কার্যক্রমে। সেটা সম্ভব হয়েছে। আমি 2012 সালের ডিসেম্বর থেকে এই যে প্রত্যেকটা গ্রামে গ্রামে, মিশনে মিশনে এবং ঢাকাতেও খণ্ড খণ্ড ভাবে সবার সঙ্গে মিলিত হয়েছি।
সবাইকে হাউজিং মুখী করার চেষ্টা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, বিশ্বাস এবং আস্থাটা যাতে ঠিক থাকে। তো মানুষ আমাকে বিশ্বাস করেছে, আমার ভোটকে বিশ্বাস করেছে, আর মানুষ আবার আমানত রাখা শুরু করলো। আমরা পরিকল্পনা গ্রহণ করে সেগুলো বিনিয়োগ করা শুরু করলাম, আর ধীরে ধীরে আজকে সেই 222 কোটি টাকার প্রতিষ্ঠান, কত শুনেছো তোমরা? 3,500 কোটি টাকার প্রতিষ্ঠানে এসে উন্নীত হয়েছে। 2012-তে যখন দায়িত্ব নেই তখন বিল্ডিং এর সংখ্যা ছিল মাত্র 12টা, আর এখন বিল্ডিং এর সংখ্যা 40টা, যেগুলো কমপ্লিট হয়ে গেছে, হস্তান্তর হয়েছে, মানুষ কয়েকশো পরিবার বসবাস করতেছে। মোট 205টা বিল্ডিং প্রকল্প, যেটা নিরাবাসন, যেটা আমাদের প্রথম স্লোগান ছিল যে আমরা গৃহ সমস্যার সমাধান অঙ্গীকারাবদ্ধ, সেজন্য 205টি প্রকল্প আমাদের নেওয়া আছে এই নির্বিল্ডে। তার মধ্যে 40টা আমাদের বাস্তবায়ন হয়ে গেছে। আগামী 2-4 মাসের মধ্যে আরো 7-8টা বিল্ডিং আমাদের কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি একটা বিশাল সফলতা এসেছে না? জমি ছিল মাত্র 277 বিঘা, সেখানে এখন 1000 বিঘার উপরে। কি একটা বড় অ্যাসেট হয়েছে না আমাদের? হাউজিং সোসাইটির 3,500 টাকা বুক ভ্যালু থাকলেও যে ল্যান্ড গুলো আমাদের রয়েছে, এগুলো বর্তমান বাজার যাচাই করলে আরো 1000 গুণ টাকা, মানে আরো প্রায় 1000 মানে কোটি টাকা আরো বেড়ে যাবে। অর্থাৎ 5,000 কোটি টাকা আমাদের সম্পদ এবং পরিসম্পদ যদি বর্তমান বাজার অনুযায়ী আমরা এটাকে মূল্যায়ন করি বা ভ্যালুয়েশন করি, তো সেই অবস্থা হাউজিং এসেছে। আমার এই সময়ে আমি ব্যক্তিগতভাবে এবং সোসাইটি দুইবার আমরা স্বর্ণ পদকে ভূষিত হয়েছি। জাতীয় সমবায় পুরস্কার আমরা পেয়েছি। এমনি কি দিয়েছে সরকার? নিশ্চয়ই যাচাই বাছাই করে সেই যোগ্যতার মাপকাঠিতে আমাদেরকে নির্বাচিত করে দুইবার স্বর্ণ পদকে ভূষিত করা হয়েছে। আমরা অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছি এই হাউজিং সোসাইটি সমবায়ের মধ্যে। এগুলো আমাদের অনেক বড় একটি সফলতা। আজকে কালের আবর্তে বা সময়ের পরিবর্তনে কিছু সুবিধাভোগী মানুষ রয়েছে, আর সেই সুবিধাভোগী মানুষগুলো বা ষড়যন্ত্রকারী একটি গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীটা খুব একটা বড় নয়, হাতে আঙ্গুলে গোনা কয়েকজন। এই লোকগুলো কারা তোমরা জেনে রাখবা। এরাও কিন্তু একসময় দায়িত্ব পালন করেছে, তাদের সময়ও কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, সাধারণ সভায় তাদের সদস্যপদ চলে গিয়েছে। আজকে সেই গোষ্ঠী, ওই শ্রেণীর মানুষগুলো আবার দেশের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারও একটা সুযোগ নিতে চাচ্ছে। তারাও এসে যে নাটকে দেখবে না যে বছরে 10 মাসই বাইরে থেকে 2 মাস আসে, আইসে একটা ষড়যন্ত্র শুরু করে দেয়। যারা ষড়যন্ত্র করছে তার দেশ বেশিরভাগই যে নেতৃত্ব দিচ্ছে, বেশিরভাগই কিন্তু সে বাইরে থাকে বেশি সময়। একটা সময় আসে আর সুযোগ বুঝে কাজগুলো করে। এইটা এখন করা হচ্ছে। হাউজিং এ যারা বিগত সময়ে দুর্নীতি করেছে সেই গোষ্ঠীটা এক হয়েছে। পক্ষান্তরে সবাই জানো যে কাল্প একটি প্রতিষ্ঠান, সেটাও আমাদের খ্রিস্টানদের প্রতিষ্ঠান দিয়ে তৈরি। আজকে সারা বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে। প্রায় 10 লক্ষ সমবায়ী সেখানে সদস্য রয়েছে। সেখানে আমাদের নেতৃত্ব আমরা দিচ্ছি সারা দেশের মানুষকে নিয়ে। সেখানেও একটি কুচক্রী মহল, একটি স্বার্থন্বেষী মহল, যারা বিভিন্ন সময় কাল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তোমরা অনেকে শুনেছ, সেই সাইমন পেরার সময় 97 কোটি টাকা আত্মসাৎ হলো। জোনাস ডাকির সময় 2 সময়ে প্রায় 2টা টার্মে মানে প্রায় 100 কোটি টাকার মতো দুর্নীতি হলো। আজকে যখন আমি দায়িত্ব নিলাম গত নভেম্বরের 22 নভেম্বরে, তখন মাত্র টাকা ছিল সারা ইয়ের মধ্যে 1050 কোটি টাকা সম্পদ এবং পরিসম্পদ।
আর ব্যাংকে জমা ছিল মাত্র 300 অ্যাকাউন্ট সারা বাংলাদেশে কালবের, মাত্র 44 কোটি টাকা। আর 3 মাস বেতন দিলে টাকা থাকতো না, আমাকে জিএম জানালো। শুরু করলাম এই কালবেরও কাজ। আজকে 20 মাস কালবে আমি দায়িত্ব পালন করছি। এই 20 মাসে এই 1050 কোটি টাকা বেড়ে প্রায় 1500 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। তাহলে কি মানুষ তো ব্যক্তি বুঝা ভক্তি করে নাকি? এটা প্রমাণ হয় না? মানুষ সবার কাছে কিন্তু টাকা রাখে না, মানুষ সবার প্রতি আস্থা রাখে না, মানুষ সবাইকে বিশ্বাস করে না, মানুষ যাচাই বাছাই করে বিশ্বাস করে। আর ওই যে কালবের পরিচালনা পরিষদে যারা ছিলেন তারাও আবার কোনো না কোনো ভাবে নির্বাচনে গত একটা পার্টি আমার সঙ্গে নির্বাচনে পাশ করলো অপোজিশন থেকে, এসে তারা ষড়যন্ত্র শুরু করলো। যখন তাদের দুর্নীতিগুলো ধরা শুরু করলাম, এই দুইটা পক্ষে এক হয়ে আজকের এই সময়ে একটা বিশেষ সুযোগ নেওয়ার লক্ষ্যে তোমরা অনেকেই দেখছো না যে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা করছে। কেন করছে প্রপাগান্ডা? প্রপাগান্ডা করার প্রথম উদ্দেশ্য এই ক্ষমতা দখল করা, এই প্রতিষ্ঠানগুলোকে আবার তারা গ্রাস করা। দ্বিতীয় হলো যে হিংসা এবং প্রতিহিংসা। প্রতিহিংসায় তারা এমন কাতর হয়েছে, এটা প্রকাশ তারা ঘটিয়েছে। আমি কথার মাঝখানে ছোট্ট একটা গল্পের মতো বলি, কেউ বিরক্ত লাগছে না তো? যে এক ব্রাহ্মণকে তার ভক্ত দাওয়াত করেছে না, দাওয়াত করে খাওয়ালো। প্রায় এই গল্পটা বলি। তো প্রথম দিন দাওয়াত করে খাওয়ালো, বললো যে গোসাই কেমন হয়েছে? খুব ভালো হয় নাই। তো চিন্তা করলো গোসাই খুশি হয় নাই, তাহলে আরেকদিন একটু ভালো করে খাওয়াতে হবে। আরেকদিন আয়োজন করলো খাওয়া দাওয়া। সেদিন বললো আজকে গোসাই কেমন হয়েছে? মোটামুটি হয়েছে। এখন ভক্তের তো হইলো যে গোসাইর মন জয় করতে হবে। এরপর আরেকদিন দাওয়াত করলো, সেদিন এত ভালো খাওয়াইলো, বললো যে গোসাই আজকে কেমন হয়েছে? আজকে খুবই ভালো হয়েছে, তবে এত ভালো না, এত ভালো না। আজকে আমার অবস্থা হয়ে গেছে সেরকম, আমার পরিষদের অবস্থা হয়েছে সেরকম, হাউজিং এর অবস্থা হয়েছে সেরকম। এত ভালো আসলে করা মনে হয় ঠিক হয়নি। 2200 কোটি 222 কোটি টাকা থেকে 3500 কোটি টাকার একটা প্রতিষ্ঠানে উন্নীত করা, এটা মনে হয় আমার অপরাধ হয়ে গেছে নাকি? তারা তো তাই মনে করতেছে। তারা মনে করতেছে 222 কোটি টাকার প্রতিষ্ঠান 3500 টাকার প্রতিষ্ঠানে চলে গেল, উন্নীত হয়ে গেল, তাহলে আমরা কি করলাম? এইটা তাদের গাত্র দাহ হয়ে যাচ্ছে, তারা সইতে পারছে না। তারা এখন সদস্যপদ ফেরত দাও, আবার সদস্যপদ ফেরত দেব, কোনো আবেদন দেব না। সদস্যপদ ফেরত দাও, নাহলে টিভিতে প্রচার করা হবে। তোমরা দেখেছ ইতিমধ্যে কত মিথ্যা প্রপাগান্ডা তারা করেছে। দুইটা গ্রুপ একত্র হয়ে কি করেছে? একটা মানুষকে ভালো কাজ যারা করে তাদেরকে অবশ্যই ভালো বলতে হবে, তাই না? যারা সদস্য, চিনমন্ত্রীতে আমরা এবার সম্পি করলাম, 37তম বার্ষিক সাধারণ সভা করলাম, 12,000-এর উপরে মানুষ উপস্থিত হয়েছে। যারা সদস্য তারা আমাদের হিসাব নিকাশ দেখেছে, তারা আমাদের হিসাব নিকাশ অনুমোদন করেছে। আমাদের সরকার অডিট করছে, প্রতিবেদন দিচ্ছে। তারা উল্টা ভাবে আজকে ব্যাখ্যা করছে। একটা কথা তোমাদেরকে বলি, যে পরিবারের সদস্য না তার কি ওই পরিবার গিয়ে কথা চলে? চলে না। প্রতিষ্ঠানের ক্ষেত্র ঠিক তাই। যেহেতু আমাদের এটা একটা অংশীদারিত্ব প্রতিষ্ঠান, এই শোনো, যারা একমাত্র শেয়ার হোল্ডার, যারা সদস্য, তারা ছাড়া কিন্তু কেউ এই প্রতিষ্ঠান নিয়ে মন্তব্য করার অধিকার রাখে না। আজকে যারা হাউজিং সম্বন্ধে প্রপাগান্ডা করছে, তারা কিন্তু হাউজিং সম্বন্ধে কথা বলার অধিকার তাদের নাই, কারণ তারা সদস্য না।
হাউজিং এর এই সদস্যপদ না পাওয়া, বিভিন্নভাবে হিংসা, তাদের ভিতরে ঈর্ষান্বিত হয়ে আজকে আমাকে ব্যক্তিগতভাবে আঘাত করা হচ্ছে। আমার জীবন বিপন্ন করার একটি পায়তারা তারা করছে। কিভাবে আমার জীবন বিপন্ন করা যায়? কাল বরিশাল গেলাম একটা মিটিং এ, সেখান থেকে আসার সময় মোবাইলে খবর পেলাম রাস্তায় আমাকে অ্যাটাক করা হবে। পরে আমি রাস্তা অন্যভাবে আসছি। জীবনের ঝুঁকি তো সবাই থাকে, ভয় থাকে, আতঙ্ক থাকে, কারণ এরা পারেন এমন কোনো কাজ নেই। আজকে আমাকে জীবনটাকে তছনছ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সমাজে ভালো কাজ করার ফল কি? এটা কি উপহার? টিভিতে প্রচার করা হচ্ছে হাউজিং এর প্রকল্প, সেগুলো দেখানো হচ্ছে আমার ব্যক্তিগত প্রকল্প। আমার নামে দেখানো হলো আমি হলো 1400 কত কোটি টাকা মালিক। আরে যারা বলছেন তারা সম্পদ আমার বুঝাই দিয়ে যান, এই সম্পদ আমার কোথায়? আমি 40 বছর ব্যবসা করি, প্রায় কর্মজীবনের 40 বছর আমার। আচ্ছা, 40 বছরে আমি ব্যবসা বাণিজ্য করে আমার ঢাকায় একটা ফ্ল্যাট আমি কিনতে পারি না? আমি অর্থ উপার্জন করে আমি কিনতে পারি, যে কোনো মানুষ কিনতে পারে। হাউজিং আমরা 500 উপরে ফ্ল্যাট দিয়েছি, যারা নিয়েছে তাদের নামে অপবাদ দিতে পারবো? তারা পরিশ্রম করে কিনেছে, অনেকে সারা দেশেই তো করছে। যারা উপার্জন করে তারা সম্পদ করবে, এটা খুবই স্বাভাবিক। আমি পরিশ্রম করে আমি 2005-4 সনে পুন্ডারগলিতে একটা ফ্ল্যাট কিনেছি, কিস্তিতে কিনেছি, টাকা পরিশোধ হিসেবে রেজিস্ট্রি করেছি। তারপর ব্যবসা আমি ধীরে ধীরে করে একটা বাড়ি, একটা গাড়ি, এটা যদি আমি ব্যবসা করে অর্জন করতে পারি এবং সেটা যদি আমার সাদা টাকা হয়, তাদের হিংসা লাগবে কেন? আমার সেই অল্প সম্পদকে এমন ভাবে দেখানো হচ্ছে, মানে বোঝাচ্ছে যে আমি খুব খারাপ একটা মানুষ। হাউজিংটা কোটি কোটি টাকা নিয়ে আমি আমার এই সুন্দর সম্পদ করছি। আমি ব্যক্তিগতভাবে যে পরিশ্রমে হাউজিং এর জন্য দিয়েছি, এই সমাজের জন্য দিয়েছি, আমার ব্যক্তিগত ব্যবসায় যদি আমি সঠিক মতো এই সময়টা ওখানে দিতাম, তাহলে ওরা যে টাকা লিখছে আমার সম্পদ, আজকে কিন্তু ওইটাই থাকতো। আজকে তো এটা নাই। যারা বলছে ওরা কি আমাকে দিতে পারবে? ওরা যদি দিতে পারে, ওদের পুরাটা আমি দান করে দেব। ওরা যদি বলতে পারে, প্রমাণ করতে পারে এত কোটি টাকার মালিক, যদি প্রমাণ করতে পারে, আমার একটা লাগতো ওদেরকে দিয়ে দিব, ওদেরকে দিয়ে দিব, ওরা প্রমাণ করে আসবে। আজকে বিভিন্ন ভাবে প্রপাগান্ডা করা হচ্ছে, আমাকে ব্যক্তিগতভাবে ছোট করা হচ্ছে, সমাজের কাছে, পরিবারের কাছে চরিত্র হরণ করা হচ্ছে। ছবি কাট করে কি করে এটা বিভিন্ন ভাবে কাট করে এডিট করে প্রচার করা হচ্ছে। কালবের মদের বারের লাইসেন্স করেছে জোনালটাকে 7.5 কোটি টাকা চুক্তি করে, ভুয়া চুক্তি করে টিভিতে দেখানো হচ্ছে আমি করেছি। এটা তো বাস্তবতা। সেগুলো আমার গায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। কাগজের মধ্যে যাচাই করে দেখো, তোমরাও আসছো, দেখো যুব সমাজ যেগুলো কে করেছে। 2 কোটি টাকার ভালো ওরে নাই, 9 কোটি টাকা লয়ে গেছে। এইটাও আমার দোষ। আসল দোষ হইল থলের বিড়াল বেড়ে যাচ্ছে, আগস্টিন বের করে যাচ্ছে। আর সেজন্য এখন আগস্টিন দিকে থলের বিড়াল বানানো যায়, সেই অপচেষ্টাটা করছি। আজকে আমি তোমাদের কাছে আহ্বান জানাই, তোমরা যুব সমাজ, তোমরা লেখাপড়া শিখছ, জীবন মান গঠনের যে সময় তোমাদের, সাথে সাথে সামাজিক, এই মেয়েরা কথা শোনো, সাথে সাথে সামাজিক কিছু দায়বদ্ধতা তোমাদের থাকে না? আজকে ছাত্র জনতা নতুন একটা দেশ গড়ে দিল, তাহলে তোমরাও তো যদি একত্রে থাকো, তাহলে এই যে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে, সমাজের মধ্যে এই গুটি কয়েক লোক আজকে টিভিতে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, যারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে তারা কিন্তু একসময় আগস্টিন পীরের কাছে হাত পাইতে টাকা নিছে। অনেকের ছেলের টাকার টিউশন ফিস আগস্টিন পীরের কাছ থেকে এসে নিছে। অনেক সময় বউ বিদেশ পাঠায় আগস্টিন পীরের কাছ থেকে এসে লোন নিছে। আজকে চিকিৎসা করতে পারে নাই, যারা আজকে সাক্ষ্য দিচ্ছে মিথ্যা সাক্ষ্য, তারা কিন্তু আগস্টিন পীরের কাছে টাকা নিয়ে চিকিৎসা পর্যন্ত করছে। আর তারা আজকে
আগস্টিন পিউরির নামে এই সমস্ত প্রপাগান্ডা করছে। আসলে করা ঠিক হয় না। আমার ওই যে বললাম যে এত ভালো ভালো না, আসলে এত ভালো ভালো না, কিন্তু তারপরেও ধৈর্য ধরে আছি একটাই মাত্র কারণ, যত দুশ্চিন্তা আছে, যত ভয় আছে, ভীতি আসে, মানুষ মাত্রই থাকতে পারে। আমার পরিবার আছে, ছেলে মেয়েরা আছে, নাতিরা আছে, আজকে ওঠে অনেক সময় সমস্ত খবর দেখে কান্নাকাটি করে ভাষায় একটা শোকের মতো ফেলে দেয়। অস্থিতিশীল একটা পরিবেশ পরিস্থিতি পরিবারে তৈরি হয়ে যায়। কেন করছে তারা? কি স্বার্থ তাদের? আমি তাদের কি ক্ষতি করেছি? কেন করবে তারা? কথা থাকলে আসবে, কথা বলবে, কথা বলার প্ল্যাটফর্ম আছে, সেভাবে কথা বলবে। কিন্তু এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা করে আজকে আমার জীবনটাকে বিপন্ন করার কাজে তারা লিপ্ত হয়েছে। আমার পরিবারটাকে ধ্বংস করার জন্য তারা কাজ করছে, এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার কাজ করছে, কালকে ধ্বংস করার কাজ করছে। আজকে আমি তোমাদেরকে আহ্বান জানাই, যারা ফেসবুকে এই সমস্ত মিথ্যা তথ্য প্রচার করে এদের বিরুদ্ধে তোমরা সোচ্চার হও, তোমরা যুব সমাজ এগিয়ে আসো। আগামীতে তোমরা এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিবে। আমরা তো চলেই যাব, আগামী দিনের জন্য তোমাদের প্রস্তুত হতে হবে। সেই জন্য এখন থেকে যদি অন্যায়ের প্রতিবাদ করতে না শিখো, আমিও যদি অন্যায় করি আমাকেও শান্তি পাবা, কিন্তু অন্যায়ের প্রতিবাদ তোমাদের করতে হবে। আমি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় রাজি রয়েছি। যারা এই সমস্ত অপপ্রচার করছে তারা আসুক, এক টেবিল আলোচনা করুক, আমার কি দোষ, তাদের কি গুণ, বিচার হোক, সমালোচনা হোক, সামনাসামনি বসুক। পিছন থেকে এইভাবে আঘাত করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, এটা কোনো বিবেকবান মানুষের কাজ না। তো ধৈর্য ধরি, শুধু একটাই সান্ত্বনা। কি সেই সান্ত্বনা? প্রথমত মা মারিয়ার কাছে সবসময় প্রার্থনা করে তিনি যাতে নিজের মতো করে, সন্তানের মতো করে নিরাপত্তা দেন, এবং সেটা জীবন উপলব্ধিতে পেয়েছি। মা মারিয়ার পরম আশীর্বাদ, দয়া আমার উপর অনেক বর্ষিত হয়েছে। অনেক বড় বড় ষড়যন্ত্র কবল থেকে আমি রক্ষা পেয়েছি। 2012-তেও এমনি অনেক ষড়যন্ত্র আমার নামে হয়েছে। 8টা-9টা মিথ্যা মামলা করেছে, এবং সবগুলো নারী নির্যাতন মামলা। কোথায় যে কতটি বিয়ে আমাকে করাইছে, হিসাব নাই। খুলনা প্রথম এক নাম মামলা দিল, ওইবার দেখছো না টিভিতে দেখাইছে, নাসিমা খানম। এই নাসিমার মামলায় গেলাম হাজিরা দিতে, জামিন লইতে গিয়ে দেখি কোর্টের মধ্যে সুন্দরী একটা মেয়ে দাঁড়ায় রয়েছে। আমি মনে করলাম এইটাই বোধহয় নাসিমা, আর এইটাই যদি নাসিমা হয় আর না করতাম। কিন্তু দুঃখজনক যে এই যে কোর্ট নাসিমা নাসিমা ডাকলো, আর নাসিমা আসলো না, তো মামলা খারিজ হয়ে গেল। আসলাম এই ঢাকায়, পুলিশে ফোন দিল, স্যার আপনার নামে মামলা হয়েছে। কোথায়? নারায়ণগঞ্জে। ওইটার নাম দিচ্ছে, ওইটা ছিল নাসিমা, আর এটা ছিল বোধ হয় এই টাইপের হাসিনা বা না, সরি নাসিমা। আর এটা এটা যদি কি নাম ছিল, যাই হোক আসমা, না এইটা এরকম। তো গিয়া দাঁড়াইলাম, দেখি আজকে কোন আসমা আসে না। গাজীপুরে গেছে এক মহিলা, বোরকা টোরকা পইরা, মাথায় ওই যে মুসলিমরা হিজাব পরে না, হিজাব পরে মামলা দিতে। এখন পেশকার আবার আমার চিনে, টঙ্গিবাড়ি। এই কার নামে? স্যার, জজ সাহেবের কাছে, স্যার এই মহিলা ভুয়া, জানে মামলা দিতে এসে, দাদা ভালো মানুষ, ধরেন এই মহিলারে। ধরেন মহিলা, জজ সাহেব পেশাই তোমার মুখে খোলো, আবরণ খোলো, দেখি তুমি কে, কার নামে মামলা করেছ। এই যে বাড়ি তো বিভিন্ন জায়গায় ওই সময় মামলা করছে। তো সেই নাসিমার যে ওয়ারেন্টের একটা কাগজ ছিল, ওটা তো আমার মামলা খারিজ হয়ে গেল। এইবার কিন্তু সেটাও ওই টিভিতে প্রচার করতেছে। আমার কথা হলো, পয়সা ছাড়া দুইটা দিল বউ পাওয়া যায়, মতো কি হারাম তো তারা মারি যাতে আইনা তো দেশ না, খালি কাগজে দেশ।
বাস্তবতায় খারাপ বললাম। এগুলো হচ্ছে ওই সমস্ত অসভ্য জানোয়ারদের কাজ। আজকে যারা করছে ওরা জানোয়ার, ওরা কোনো মানুষ না, ওরা কাপুরুষিত কাজ। এগুলো যারা মিথ্যা সাক্ষী দিচ্ছে আজকে, ওদের বিবেক নাই। ওরা আগস্টিন পিউরি সম্বন্ধে ভালো জানে না। আমার আমি বলে দর্জি থেকে 1000 কোটি টাকার মালিক গেছি, ওই বেলা আমি দর্জি থেকে 1000 কোটি টাকা তোর রিক্সা লাগবো কে? তুই বললে হোক নাকি? তুই বললে হোক? বাকির যে বলে আগস্টিন চুরি বের হয়েছে, ওরা তো চোর, ওরা পরধন লোভী, যার জন্য ওরা এগুলো বলে। আসলে তো আমি জীবনে দর্জি ছিলাম না। আমার একটা টেইলারি দোকান ছিল, ছেড়ে সেই 83-84 সালের কথা। এবং ওই সময় আমি টঙ্গিতে এসি লাগাইয়া সুন্দর একটা ভালো দোকান আমি ব্যবসা করি শুরু থেকেই। আমি শুরুতে করছি, অসুবিধা কি? আমি একশো সবজি পর্যন্ত বিক্রি করে চলছি। আমার টার্গেটই ছিল আমি ব্যবসায়ী হব। আমার টার্গেট তো ছিল না আমি চাকরি করব। আমার একটা পরিকল্পনা ছিল যে আমি জীবনে একজন ব্যবসায়ী হব। কারণ ব্যবসায়ী হলে মানুষ অর্থনৈতিক মুক্তি আসলে নিজে ভালো চলতে পারে, আরো 10 জনকে সহায়তা করতে পারে। চাকরি করলে একটা লিমিটেশন আয় থাকে, নিজে চলাই কঠিন। আগে আমার চিন্তা থেকে আর কি, সেজন্য আমি ব্যবসা করেছি। এরপর 97 থেকে আমি জমি ব্যবসা করি। 97 হিসাব করে দেখা যাচ্ছে কত বছর। আমি জমি ব্যবসা করে আমার তো জমি থাকতেই পারে। আমি একটা জমি কিনবো, ডেভেলপ করব, প্রজেক্ট বানাবো, বিক্রি করব, এটা আমার অপরাধ কি? এবং সেটা তো আমি লাইসেন্স করে করি। সেগুলো বলে না, খালি বলে এই মন্ত্রীর দোহাই দেয়া, ওই মন্ত্রীর দোহাই দেয়া। আরে বাবারে, মন্ত্রী তো আমার এখানে সাধারণ সভায় আইছে। মন্ত্রী যারা আজকে এগুলো বলতেছে তারা কি মন্ত্রী আনে নাই? একই মন্ত্রী তো তারাও আনছে, তারা আনছে, এটা দোষ নাই। আগস্টিন পিউরি আনলো, কালার মেরে দিল, মন্ত্রীর ব্যবহার করে আমি এই হয়ে গেছি, সে হয়ে গেছি। মন্ত্রী আমি কি ব্যবহার করছি? মন্ত্রীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। মন্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল প্রাতিষ্ঠানিক সম্পর্ক। একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে এই প্রশাসনের সঙ্গে যে সংযোগ রাখতে হয়, এটা ভেরি সিম্পল একটা ম্যাটার, তাই না? একটা সাধারণ সভায় একজন মন্ত্রী আসবে, সরকার যে কোনো সরকারে থাকুক, এটা একটা অলংকার। মন্ত্রী তো ঢাকা গেলিও আনছে, মন্ত্রী তো কাকু আনছে, মন্ত্রী তো কালবেও আসছে। মন্ত্রী খালি হাউজিং কাল আগস্টিনের গাড়ি চাপাইয়া একটা মিথ্যা প্রপাগান্ডা করে আজকে একটা বিশেষ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আর এই সুযোগটা হলো একটা অপশক্তির সুযোগ। তার একটা চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী। তোমাদের কাছে আজকে আমার বিনীত আহ্বান, এই সমস্ত অপপ্রচারকারী, এই যে ফেসবুকে লেখে, যারা লেখে ওরা একটাও কিন্তু সদস্য না। ওগুলোর মনে হয় 20,000, 5,000, 10,000 টাকা দেয় লেখে। ওদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ওরাও কিন্তু একদিন বড় হবে, বয়স হবে, বুঝবে, তখন আত্মদহন করবে। আমি ওদের অভিশাপ দিচ্ছি, ওদের এমন সাজা হবে। ঈশ্বর তো একজন আছেন, যারা সমস্ত মিথ্যা লিখছে, মিথ্যা প্রচার করছে। আমি বলি মনে মনে, এক সময় যদিও যীশু খ্রিস্ট বলছে যে তুমি ক্ষমা করো, তো প্রভু কতবার ক্ষমা করো? যে যতবার চাই ততবারই ক্ষমা করবা। কিন্তু আমি তো রক্ত মানুষের মানুষ, আর তো ক্ষমা করতে পারি না। মারতে না পারলেও এখন অভিশাপ দিতে পারি। মনে মনে বলি যে এই হারামজাদা ঠাড়া বইরা বলি, হ্যাঁ, গাছের মধ্যে ঠাড়া পড়ে, ওনার বিচার অবপ্রবণ ঠাড়া পড়ে। এই হারামজাদা করে ঠাড়া পড়ে মরে যেত, হ্যাঁ, সমাজটা ভালো হয়ে যেত। তো যাই হোক, আরো অনেক দুঃখ বেদনা ভিতরে রয়েছে, সেগুলো ব্যক্ত নাইবা করলাম। কিন্তু তোমরা আশা করি কি সবাই বুঝতে পারছো তো না? এই যে টিভিতে দেখাইতেছে, এই টিভি ওলা মানে নাইকা নিয়া যে কথা বলছে, এটা শুনলে তোমরা ঠান্ডা হয়ে যাবে না। প্লট চাই, প্লট দিলে আর প্রচার করতো না। আমি কিছু প্লটকে আমার বাবা আমি দিয়ে দেবো, তুমি বেলা যা উচিত প্রচার করো, এই প্রচার করা শুরু করলো, আর এই গোষ্ঠীকে যোগ করিল। তো কি হয়েছে? সত্য চিরদিনই সত্য, আর মিথ্যা চিরদিনই মিথ্যা।
এগুলো তদন্ত করুক, আসুক, দেখুক। বলছে মন্ত্রী বলে সুইচ ব্যাংকে যা, ওই যে আসে দুদক থেকে তদন্ত করছে, কিছুই তো বানাই। মন্ত্রী টাকা রাখবো, মন্ত্রীকে টেহারা জায়গা নাই? হ্যাঁ, হাউজিং সোসাইটিতে সমিতি থেকে সদস্যের মানে টাকা রাখার সমন নেও আছে কি? তোমরা জানো এটা যে কোন সময়ের মধ্যে সদস্য ছাড়া টাকা রাখা যায় না? লাগাই দিল মন্ত্রীর সুইচ ব্যাংক, হাউজিং বলে মন্ত্রীর সুইচ ব্যাংক। এটা কোনো কথা? এরপরে খ্রিস্টান অনেক আছেন, আমাদের কনভার্ট খ্রিস্টান আছে না, ব্যাপটিস্ট আছে। একজন ভদ্রলোক নাম হলো মাইকেল খান, সেইটাকে বানাই দিছে, প্রচার করছে কামাল খান, মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বলে দিল। এগুলো হলো সংবাদ। তো বেটা তো মিলন খানও আসছিল, হ্যাঁ বলি নাকি? হ্যাঁ, মিলন খান তো চেয়ারম্যান ছিল, ও তো খান। ওই মিলন খান তো ওর নামে 6 কোটি টাকা না 7 কোটি টাকা দায় নির্ধারণ হয়েছে। আর যারা এখনই করতেছে এই মিলন খান, মার্টিন, এদের সঙ্গে মিটিং করতেছে। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তো যাই হোক, এদের সংকট তো কম, আমাদের মনোবল ভাঙ্গার কোনো কারণ নাই, আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। হাউজিং ভালো চলছে, ভালো চলবে। যারা সদস্য তারা এর সম্বন্ধে যথেষ্ট ভালো জানে, ঠিক আছে? এখন তোমাদের কাছে আমারও আহ্বান জানাই যে এই সমস্ত প্রচারকারীদের কবল থেকে যাতে আমরা রক্ষা পাই। আরেকটা কথা বলে রাখি, এই সবাই শুনবা, যদি আমার পরিবারের, আমার বোর্ডের কোন লোকের কোন রকম ক্ষতি হয়, কোন রকম আমরা দুর্ঘটনার শিকার হই, এই কয়েকটা লোককে তোমরা ছাড়বা না। সেই কটা লোক এগুলা করতেছে, নাম বলবো? নাম কি বলবো? মিস্টার আলবার্ট পিকোস্তা, মিস্টার সুব্রত, মিস্টার জোয়েল আন্তনি, মিস্টার অমূল্য লরেন্স, মিস্টার জোনাল ঢাকি, মিস্টার আরিফ মিয়া, মিস্টার নোয়েল সাস ডাক্তার, হ্যাঁ জোয়েল কুরাইয়া, এই সমস্ত লোকগুলাকে তোমরা ছাড়বা না। জ্যাকসন, এরকম কয়েকজন এই গং আছে, যদি আমার কিছু হয় এদেরকে তোমরা ছাড়বা না। কি ছাড়বা? ছাড়বা? এদেরকে ছাড় দিবা না, এদেরকে ছাড় দিবা না। আমি দুনিয়ায় আইছি, মরতে তো হবেই। দুদিন আগের পরে নেই ওগুলা আগে মরে গেলাম, মারে ভালো হইলো নাকি? কিন্তু আবার যদি কোনো ক্ষতি হয়, তোমরা কিন্তু যুব সমাজ এদের বিচারটা করবে, এদেরকে ধরবা। আমি আইনের কাছে সেই বিচার চাবো। আমি তোমাদেরকে জানায় রাখলাম যারা আমার জীবন নিয়ে সিনেমিনি খেলছে। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আজকে এই লাস্ট সময় শেষ, সবাই ক্ষুধার্ত মনে হয় না? আবারও তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যুব সমাজ, ছাত্র সমাজ যেমন নতুন করে সংস্কার করছে, অবশ্যই আমরা সেই সুন্দর সংস্কারের পক্ষে। আমরাও চাই আগামী দিনে সেই সুন্দর নেতৃত্ব আসবে। নেতৃত্ব অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে আসবে। আমাদের নির্বাচন সামনে আছে, আমরা নির্বাচন ঘোষণা দিব। নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, আমি কেবল তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করব। এছাড়া কেউ অন্য করে দেওয়ার সুযোগ আছে? সুতরাং আমি নির্বাচন ঘোষণা করব, যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমি দায়িত্ব দিয়ে আমি অবসরে যাব। ধন্যবাদ সবাই।